চলছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বললেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হিলি স্থলবন্দর, শর্ত সহজ করার তাগিদ আমদানিকারকদের। দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত 9, আহত বেশ কয়েকজন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, আপনাদের সাথে থাকছেন তাসলিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। সংবাদ আরও থাকছেন। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা, দেবীর আশীর্বাদ প্রার্থনায় ভক্তরা। অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহী নির্বাচন কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সে সময় তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রম সংক্ষিপ্ত আকারে হলে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। আর যদি সংস্কার কার্যক্রম দীর্ঘ হয় তবে আগামী 26 সালের জুনে নির্বাচন করা সম্ভব। তবে স্থানীয় সরকার নির্বাচন নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। কেউ আইনের ঊর্ধ্বে নয়, ভোট জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কর্মকর্তারা আইনের আওতায় আসবেন বলেও জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পারে আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয় তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচনকে আটকে রাখার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে যেন জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হয়। সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান রিজভী। বলেন, বিরুদ্ধাচারণ নয়, আরও দায়িত্বশীল হতে সরকারের সমালোচনা করছে বিএনপি। যে কোনো আন্দোলন দমাতে পুলিশের শটগান ব্যবহার বন্ধ করারও আহ্বান জানান এই বিএনপি নেতা। অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন, একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, আমরা বারবার কি কি সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে। এদিকে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ফেনীতে অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন, যে নির্বাচনে আসলেই স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। সন্ত্রাস দমন আইন মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলের 3 দিন ও তার বোনের স্বামী আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের 2 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মেহেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার এক মামলায় আসামি হিসেবে 3 জনের 5 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর। 5 আগস্ট মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দরবেশপুরের রাশিদুল ইসলাম মামলা দায়ের করেন। ওই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে 29 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর নিয়ে আসা হয় ফরহাদ হোসেনকে। এর আগে 14 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন থেকে হত্যা মামলায় তাকে আটক করে র্যাব।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার 11 আসামিকে আরও একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিক এই আদেশ দেন। আদালত সংশ্লিষ্টরা জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা অ্যাডভোকেট সাইফুল হত্যা মামলার আসামি। তারা সবাই কোতোয়ালি থানার বান্ডেল রোডের সেবক কলোনির বাসিন্দা। ইসকো নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুরের ঘটনা নিয়ে আদালত এলাকায় পুলিশের ওপর হামলা, ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তারা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট 21 জনকে গ্রেফতার করা হয়েছে। আমবয়ানের মাধ্যমে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জোহরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল থেকে ঢাকা জেলার একাংশ সহ 22 জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসেন। তারা 40টি খিত্তায় অবস্থান নিয়েছেন। এসেছেন বিদেশি মুসল্লিরাও। 72 দেশ থেকে 3256 জন বিদেশি মেহমান বিদেশি খিত্তায় অবস্থান করছেন। ইজতেমা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে দ্বিতীয় ধাপেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 5000 সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানায় পুলিশ। এদিকে মুসল্লিদের স্বাস্থ্য সেবা দিতে 30টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। ইজতেমা চলতেছে, দুই ধাপ হওয়ার কারণে আমরা খুব খুশি হয়েছি। আমরা দ্বিতীয় পর্বে আসছি এই এন থেকে যাতে নগদ খরচ নিয়ে আল্লাহ রাস্তায় বাড়া যেতে পারি। দুনিয়ার মানুষের জন্য, সমস্ত মুসলমান ভাইয়ের ভিতরে যেন হিংসা বেড়ে যায়, উঠে যায়। হ্যাঁ, আমরা নিজেরা নেক আমল করবো, অপরকে নেক আমল দিকে আহ্বান করবো। ইজতেমায় নিয়ে এসছেন। এই ইজতেমা আমাদের জন্য, আমাদের মুরব্বীরা যে আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আয়োজন করেছে। প্রশাসনের আশ্বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। ভোরে এই কর্মসূচি স্থগিতের কথা জানায় তারা। অনশনরত নৃবিজ্ঞান বিভাগের 50 ব্যাচের ছাত্র নাজমুল আলম জানান, শিক্ষকদের ওপর শ্রদ্ধা রেখে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। এর আগে রোববার সকাল থেকে ভর্তি পরীক্ষা অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার কয়েক শিক্ষার্থী নতুন প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এখনো মামলা হয়নি। রোববার রাতে টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় সাফায়েত নামে এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সে সময় জোর করে তাকে ছাড়িয়ে নিতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে 5 পুলিশ সদস্য সহ অন্তত 8 জন আহত হয়। সে সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। যশোরের পৃথক অভিযানে মাদক সহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 49 বিজিবির আওতাধীন একাধিক সীমান্তে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে কোনো চোরা কারবারিকে আটক করা যায়নি। বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের বর্ণী, ধান্যখোলা, কাশীপুর, আমরাখালী এবং বেনাপোল বিওপির সীমান্ত এলাকা বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সে সময় ভারতীয় ফেন্সিডিল, বিয়ার কম্বল, শাড়ি, 3 পিস, চকোলেট, ফুচকা, কিশমিশ, তৈরি পোশাক ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। অর্থবছরের 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানি পণ্যের শুল্ক ও সম্পূরক শুল্ক কমায় কমেছে রাজস্ব আদায়। এদিকে আমদানিকারকরা বলছেন, উচ্চ শুল্কের পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান শর্ত সহজ করলে বাড়তে পারে রাজস্ব। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2023-24 অর্থ বছরের শেষ 6 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিলি স্থলবন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 261 কোটি 18 লাখ টাকা। তবে সে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এরপরও 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আরও 150 কোটি টাকা বাড়িয়ে 362 কোটি 69 লাখ টাকা নির্ধারণ করা হয়। বাস্তবতা হচ্ছে, এবারও লক্ষ্যমাত্রা অর্জন হয়নি, বরং রাজস্ব আয়ের ঘাটতি রয়ে যায় 43 কোটি 93 লাখ। আয় হয়েছে 318 কোটি 76 লাখ টাকা। অধিক শুল্কমুক্ত পণ্য আমদানিতে জটিলতা নিরসন সহ পণ্য খালাস দ্রুত করা গেলে বন্দর দিয়ে আমদানি বাড়বে। এতে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে বলছেন আমদানিকারকরা। একই পণ্য হিলিপোর্ট দিয়েও আসে,
কিন্তু এখানে বেনাপোলের সে রেফারেন্স কপিটা এখানে মূল্যায়ন করা হয় না। ডলারের যে অবস্থা, আমাদের আসলে আমদানি করে আমরা পোষাতে পারতেছি না। আমাদের একটা পণ্যের ডিউটি $5, বেনাপোলে $3.5। তখন দেখা গেছে যে আমরা নিরুপায় হয়ে বেনাপোল দিয়ে আমদানি, এটা একটা বড় কারণ। পাথর এবং কয়লা হিলিপোর্ট দিয়ে তো ইম্পোর্ট বন্ধই হয়ে গেছে। পণ্য আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়ে বন্দর কর্তৃপক্ষ বলছে কিছু কিছু পণ্য শুল্কমুক্ত হয় রাজস্ব আয় কমেছে। কেউ যদি ইম্পোর্টার এই বন্দরকে ব্যবহার করে তারা লাভবান হতে পারে, ব্যবসা করতে পারে, আমাদের কাস্টমসের তরফ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন এই বন্দর ব্যবহার করে, এখানে আমাদের কোনো বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে চাল, ডাল, ভুট্টা, খৈল, ভুসি ও পেঁয়াজ শুল্কমুক্ত আমদানি হচ্ছে। এছাড়া এ বন্দর দিয়ে আগে 100 ট্রাকের বেশি পাথর আমদানি হতো, এখন যা বন্ধ রয়েছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 3 কলেজ শিক্ষার্থী সহ কমপক্ষে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায় রোববার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। লাইনম্যান না থাকায় জয়পুরহাটগামী পাথরবাহী একটি ট্রাক রেল লাইনের ওপর উঠে পড়ে। সে সময় পঞ্চগড় থেকে আসা একতা এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের সজোরে ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের হেলপার। গুরুতর আহত হন ট্রাক চালক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হন 6 জন। ভোর 6টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে একটি মাইক্রোবাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফৌজদারহাট এলাকায় পৌঁছলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসটির ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই 1 জন এবং হাসপাতালে নেয়ার পর 1 জন মারা যায়। বগুড়ার আদমদিঘির সান্তাহারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 3 কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। গেল রাতে নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত 3 জন হলেন বগুড়ার দুপচাচিয়ার আল হুসাইন, নেওয়াজ ও মিথুন। তারা 3 জন দুপচাচিয়া বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তারা নওগাঁ থেকে বগুড়া যাচ্ছিল আর ট্রাকটি আসছিল বগুড়া দিক থেকে সম্ভবত রানীনগর যাচ্ছিল। এক গাড়ি 3 জন ছিল, 3 জনই মারা গেছে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরের মুন্সিবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। ভোরে ঢাকা যাওয়ার পথে একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হচ্ছেন ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার বাচ্চু মিয়া ও ঢাকার কাঁচপুর এলাকার মানিক। অজ্ঞাত কোনো গাড়ি তাদেরকে ধাক্কা দিলে তারা দুর্ঘটনা পতিত হয়। ঝিনাইদহের মহেশপুরে বাসের চাকা পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে উপজেলার গোয়ালহুদা এলাকায় শাপলা পরিবহনের একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় নাজিম উদ্দিন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কুয়াকাটার শিববাড়িয়া নদীর মোহনায় ড্রেজিং করা হলে সম্ভাবনার দুয়ার খুলবে আশাখালী মৎস্য বন্দরে। সমুদ্রের সবচেয়ে কাছের মৎস্য বন্দর হওয়ায় ইতোমধ্যে এটি জেলে ও ব্যবসায়ীদের কাছে বেশ পছন্দের। নদীটি সচল রাখলে কর্মসংস্থান হবে প্রায় 250,000 মানুষের। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত 110 কিলোমিটার সমুদ্র উপকূলের সমুদ্র নিকটবর্তী পোতাশ্রয় কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন শিববাড়িয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আলিপুর, মহিপুর ও আশাখালী মৎস্য বন্দর। আশাখালী মৎস্য বন্দর ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে জেলেদের কাছে। তবে নদী মোহনায় চর জেগে ওঠায় এটি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রেজিং করে চ্যানেলটি সচল রাখার দাবি স্থানীয়দের। এই চরের কারণে বোট ঢুকতে পারতে আসে না। এই খালটা ড্রেজিং ছাড়া কোনো কায়দায় বোটগুলা ঢুকতে পারতে আসে না। মৎস্য ব্যবসায়ী আপনার ব্যবসায় বাড়লে 40-50 হাজার লোক এখানে সর্বক্ষণ মাছের আদান প্রদানে থাকবে। প্লেস পয়েন্ট মৎস্য ব্যবসায়ীর জন্য উপযোগী সময় এবং খুব দ্রুত এই যে জেলেরা এই সাগর থেকে এখান থেকে মাছ বিক্রি করে আবার নগদ আধা ঘন্টার ভিতরে সাগরে চলে যেতে হবে। চরটা আমাদের এই আশাখালী বন্দরের জন্য সবচেয়ে আমাদের কাল হয়ে দাঁড়াইছে, কারণ এটা যদি এইভাবে অব্যাহত থাকে একসময় আশাখালীর 5 থেকে 10 হাজার মানুষের কর্মসংস্থান একদম শেষ হয়ে যাবে।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, শিববাড়িয়া নদী ড্রেজিং করে সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই নদীটা যদি ড্রেজিং করা হয় তাহলে সাগরের ট্রলারগুলো খুব দ্রুত মহিপুর, আলিপুর এবং আশাঘাড়িতে মৎস্য অবতরণ করতে পারবে এবং সাগরে যেতে পারবে, তাদের সময় অনেকটা কমে যাবে। তো আমরা এই বিষয়টা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবো যেন আমাদের এই শিববাড়িয়া নদীটি খনন করার ব্যবস্থা করা হয়। এদিকে শিববাড়িয়ার রাবনাবাদ চ্যানেলের মোহনা থেকে আন্ধারমানিক নদীর মোহনা পর্যন্ত ড্রেজিং এর উদ্যোগ নেয়ার কথা জানান বন্দর কর্মকর্তা। শিববাড়িয়ার সাথে যদি রাবনাবাদ চ্যানেলের মুখ এবং আপনার যে আন্দারমানিক নদীর মুখ, এই পুরো শিববাড়িয়া নদীটাকে যদি আমরা কভার করতে পারি ড্রেজিং এর চাহিদা পেলে আমরা অবশ্যই ড্রেজিং এর জন্য ইনিশিয়েটিভ নিব। ড্রেজিং এর মাধ্যমে শিববাড়িয়া নদী ফিরে পাবে স্বাভাবিক নাব্যতা। জেলে, ট্রলার, আড়তদার আর ক্রেতাদের পদচারণায় মুখর থাকবে পুরো এলাকা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিভিন্ন আনুষ্ঠানিকতায় সারা দেশে বিদ্যাদেবী সরস্বতীর পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে নানা রকম উপাচার সাজিয়ে অঞ্জলি ও মন্ত্র বন্দনায় দেবীকে অর্পণ করে আশীর্বাদ প্রার্থনা করেন ভক্তরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথেই চট্টগ্রামে মণ্ডপগুলোতে বাড়তে থাকে পূজার্থীদের সংখ্যা, তাদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পাড়া মহল্লায় সরস্বতী পূজার আয়োজন হয়। সত্য, ন্যায় ও জ্ঞান লোকের প্রতীক দেবী সরস্বতীর আরাধনায় মগ্ন হন ভক্তরা। দিনাজপুরের হিলিতে অঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় সরস্বতী পূজায়। সকালে চণ্ডীপুরে সার্বজনীন মন্দির সহ অনেক বাড়িতে পূজার আয়োজন হয়। বিভিন্ন মন্দির ও বাড়িতে দেবীর আরাধনা করেন ভক্তরা। সবসময় মায়ের কাছে কামনা করি আমরা যেন ভালো করে পড়াশোনা করতে পারি, আমরা যেন ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারি। সরস্বতী পূজাতে আমরা অনেক আনন্দ করলাম, সবাই খুব আনন্দ করলো, সকাল সকাল উঠে সবাই অঞ্জলি দিল। পূজা এবারেও খুব সুন্দরভাবে হয়েছে, মন্দিরের লোক সমাগমও অন্যান্য বারের তুলনায় এবারে অনেক বেশি ছিল। ময়মনসিংহে পূজায় পুষ্পাঞ্জলি দেয়া, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা সহ পূজারীরা বিদ্যাদেবীর আরাধনার আয়োজন করেন। এছাড়াও সিলেট, সাভার, কিশোরগঞ্জ, পটুয়াখালী, কুয়াকাটা সহ বিভিন্ন জায়গায় দেবীর আরাধনায় আয়োজন করা হয় পূজার। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চলছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বললেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হিলি স্থলবন্দর, শর্ত সহজ করার তাগিদ আমদানিকারকদের। দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত 9, আহত বেশ কয়েকজন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।